আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কাকুরিয়া ইসলামিক কলেজ। আমি সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়, লেকচার 1। তোমরা বোর্ডের বাম পাশে দেখতে পাচ্ছ আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটি বোর্ডের বাম পাশে লিখে দিয়েছি, আর এই সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী সেটি বোর্ডের ডান পাশে লিখে দিয়েছি। তো শুরু করা যাক আজকের লেকচার 1, স্থির তড়িৎ দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটি আলোচনা করার আগে আমাদের বিন্দু চার্জ সেটি কি সেটি আমাদের বুঝতে হবে। আয়িত বস্তুটি যদি দুটি আয়িত বস্তু যদি এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অতি নগণ্য হয় তাহলে এই চার্জকে বলা হয় বিন্দু চার্জ। এই বিন্দু চার্জ সম্পর্কিত বিষয় ফরাসি বিজ্ঞানী কুলম্ব 1787 খ্রিস্টাব্দে একটি তার বিখ্যাত সূত্র প্রদান করেছেন, যা কুলম্বের সূত্র নামে পরিচিত। এটি আমরা একটি চিত্রের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা এটি নিশ্চয়ই তোমাদের নবম দশম শ্রেণীতে এগুলো করে এসেছো, তারপরেও আমরা এখানে একটু ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা শুরু করছি কুলম্বের সূত্র। আমরা এখানে দুটি চার্জ অঙ্কন করেছি, যা Q1 এবং Q2, চার্জের মধ্যবর্তী দূরত্ব D, এবং কুলম্ব তার সূত্রে বলেছেন যে দুটি বিন্দু চার্জ পরস্পর D দূরত্বে স্থাপন করা হলে তাহলে চার্জ দ্বয়ের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে সেটি তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং চার্জটি এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা লিখতে পারি সেই সূত্র অনুসারে is proportional Q1 Q2 divided by D square। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সমানুপাতিক চিহ্ন, তার পরিবর্তে আমরা একটি ধ্রুবক ব্যবহার করতে পারি, Q1 Q2 divided by D square। এই কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, যার মান k equal 1/4 pi epsilon naught, যার মান হচ্ছে 9×10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই মানটি তোমরা অবশ্যই মনে রাখবে, এটি তোমাদের গাণিতিক সমস্যাগুলি করার জন্য এই মানটি মনে লাগবে। তাছাড়া এখানে আরেকটি মান তোমাদের দেওয়া আছে, ইপসাইলন নট, এই মানটিও তোমরা মনে রাখবে। এটিকে বলা হচ্ছে শূন্যস্থানে ভেদন যোগ্যতা, যার মান হচ্ছে 8.85 10⁻² কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে এই যে কুলম্বের সূত্রটি আমি বিশ্লেষণ করলাম, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি আমরা দেখাবো। যেহেতু আমরা জানি যে বল একটি ভেক্টর রাশি, তাই অবশ্যই সেটি তার একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে আমরা এটাকে আমরা দিয়ে দিলাম একটা তার দিক হিসেবে আমরা নির্ণয় করলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভেক্টর, আমরা জানি যে এটা একটা একক ভেক্টর, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে আমরা সেই অনুপাতে বলের জন্য লিখতে পারি এটা আর, এটার মান হচ্ছে কি আমাদের তাহলে n
আমরা জানি এফ এর মান হচ্ছে গিয়ে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর আর এর মান কি হচ্ছে আমাদের তাহলে আমরা লিখতে পারি a Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব। এটি হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এখানে আমরা বলতে পারি যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তার একটি দিক থাকবে। এই দুটি চার্জ যদি পরস্পর ধনাত্মক চার্জ হয় তাহলে এটি হচ্ছে বিকর্ষণধর্মী হিসেবে কাজ করবে, আর যদি একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক চার্জ হয় তাহলে সেটি আকর্ষণধর্মী হিসেবে কাজ করবে। তাহলে হয়ে গেল আমাদের কুলম্বের সূত্র থেকে ভেক্টর। এরপরে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি। আমরা জানি যে একটি চার্জকে যখন একাধিক চার্জ সন্নিবিষ্ট অবস্থায় থাকে তখন ওই চার্জটির উপরে একটি নিট বা রেজাল্টিং ফোর্স কাজ করে, সেটি হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ বলের উপরিপাতন নীতি। সেটি আমরা এখন দেখাবো। আমরা ধরে নিচ্ছি Q3 একটি পজিটিভ চার্জ। এখন এই চার্জটির উপরে Q1 এবং Q2 চার্জটি কী পরিমাণ লব্ধি বল কাজ করবে সেটি আমরা এখন নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি Q1 চার্জটি Q3 উপর যে বলটি কাজ করছে সেটি হচ্ছে F31 এবং এটি বিকর্ষণধর্মী। Q2 চার্জটি Q3-র উপরে যে বল প্রয়োগ করছে সেটি হচ্ছে F32। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি F31 এবং F32 দুটি বল কাজ করছে Q3 চার্জের উপরে। তাহলে এই যে Q3 চার্জটি আছে তার একটি লব্ধি বল আমাদের তার উপর কাজ করবে, সেটিকে আমরা এই দিক বরাবর নাম দিতে পারি F3। তাহলে আমাদের চিত্র মতে F3 ইকুয়াল F32 F31, এটি হবে আমাদের নির্ণয় লব্ধি বল। এটি হচ্ছে আমাদের তড়িৎ বলের উপরিপাতন নীতি। তো শিক্ষার্থীবৃন্দরা ভালো করে এই যে দিকটি আছে সেটি তোমরা লক্ষ্য করবে। এটি তোমাদের গাণিতিক সমস্যাগুলি যেগুলো আছে সেটা নির্ণয় করার জন্য তোমাদের খুব কাজে লাগবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, যাকে ইংলিশে বলা আছে ইলেকট্রিক ফিল্ড। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই সম্পর্কে ধারণা দিয়েছেন। যখন একটি বিন্দু চার্জ স্থাপন করা হয় তখন এই চার্জটি তার চারপাশে একটি আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে এর নাম দেওয়া হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আমরা ধরে নিই যে একটি চার্জ স্থাপন করলাম। এই চার্জটি যে অঞ্চল ব্যাপিয়া তার প্রভাব বিস্তার করবে সেই অঞ্চলটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। আমরা ধরে নিচ্ছি যে এখানে এস অঞ্চল জুড়ে এই চার্জটি তার প্রভাব বিস্তার করছে, তাহলে এস অঞ্চলটি হবে তার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আমরা সেখান থেকে সংজ্ঞা দিতে পারি তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি। এখন আমরা যদি বাইরে থেকে একটি চার্জকে যদি ওই ক্ষেত্রের মধ্যে আমি নিয়ে আসি, তাহলে এই যে চার্জটাকে আমরা নিয়ে আসলাম তাহলে সেটি একটি বল অনুভব করবে, তাকে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি। তাহলে সেটাকে আমরা বলতে পারি যে একটি বাইরে থেকে একটি চার্জ
তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যাকে ই দিয়ে ডিফাইন করা হয়। এটিকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি ই ইকুয়াল এফ বাই কিউ। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে ই ইকুয়াল এফ বাই কিউ। তাহলে এই বলের একক হচ্ছে গিয়ে নিউটন, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক হবে নিউটন পার কুলম্ব। এর আরেকটি সংজ্ঞা আমাদের আছে, সেটিও তোমাদের মনে রাখতে হবে। সেটাকে ই ইকুয়াল মাইনাস ডিভি ডিএক্স দিয়ে ডিফাইন করা হয় ক্যালকুলাসের সাহায্যে। তাহলে এখান থেকেও আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একক লিখতে পারি। বিভব এর একক হচ্ছে গিয়ে ভোল্ট, আর এক্স হচ্ছে দূরত্ব, তাহলে এর একক হচ্ছে মিটার। তাহলে সেটাকে আমরা লিখতে পারি ভোল্ট পার মিটার। তোমরা অবশ্যই দুটি একক মনে রাখবে, এগুলো এমসিকিউর জন্য তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা দেখলাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন আমরা এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেহেতু একটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অবশ্যই এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের কী থাকবে? নিশ্চয়ই দিক থাকবে। আমি ধরে নিচ্ছি এখানে একটি পজিটিভ চার্জ স্থাপন করব, তাহলে বাইরে আরেকটি পজিটিভ চার্জ আমি স্থাপন করব। এই যে দুটি পজিটিভ চার্জ, তাহলে পরস্পরকে আমরা জানি কুলম্বের বলের সূত্র থেকে যে এটি হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ক্ষেত্রে এর দিকটি হবে বহির্মুখী, যাকে আমরা বাহিরের দিকে তার তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আর যদি এটি নেগেটিভ চার্জ হয় এবং তার অবস্থা নির্ণয় করার জন্য যদি আমরা একটি ধনাত্মক চার্জ সেখানে স্থাপন করি, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে এটি হবে অন্তর্মুখী, তার মানে এর দিকটি হবে ভেতরের দিকে। তাহলে এই দুটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে যে পজিটিভ চার্জকে পরস্পরকে বিকর্ষণ করছে, যার ক্ষেত্রে প্রাবল্যের দিক হবে বহির্মুখী, এবং নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করছে, এর দিকটি হবে অন্তর্মুখী। এটি তোমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য অনেক কাজে লাগবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তড়িৎ প্রাবল্যের যে দিকটি আছে সেইটার জন্য সূত্রটি কী? এখন আমরা সমাধান করব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে সূত্র আছে সেটি গাণিতিকভাবে আমি তোমাদেরকে দেখাবো। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আমরা এই বিন্দুতে একটি চার্জ স্থাপন করেছি, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এখন এই বিন্দু থেকে আর দূরত্বে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি নির্ণয় করতে চাচ্ছি। এখন আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা জানি যে একটি টেস্ট চার্জ বা পরক চার্জকে আমরা স্থাপন করব, সেটি বি বিন্দুতে। এখন বি বিন্দুতে একটি কিউ নট চার্জ আমরা স্থাপন করলাম। তাহলে এই আর দূরত্বে কিউ নট চার্জের জন্য সেখানে একটি বল অনুভব করবে বা প্রাবল্য সৃষ্টি হবে, সেটিকে আমরা তড়িৎ বল উৎপন্ন হবে, সেটি আমরা লিখতে পারি এফ ইকুয়াল কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, যা কুলম্বের সূত্র অনুপাতে আমরা লিখতে পারি। এটিকে আমরা সমীকরণ নাম্বার 1 উপস্থাপন করলাম। এখন আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জ স্থাপন করলে সেখানে একটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সৃষ্টি হয়। সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে ইকুয়াল এফ ডিভাইডেড বাই কিউ নট। এটিকে আমরা সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন একদম সমীকরণ থেকে আমরা এফ এর মান
2 নং সমীকরণে বসাতে 1 ও 2 থেকে। তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে কোয়েশ্চেনটি আছে সেটি আমরা সমাধান করলাম। তো আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ক্ষেত্রে কিউ নটটা আমরা বাদ দিতে পারি, তাহলে কিউ নটটা বাদ যাবে, এখান থেকে কিউ নটটা বাদ যাবে। আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সূত্রটি সমাধান করলাম। এই সূত্রের মাধ্যমে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেই বিষয়গুলো আমরা সমাধান করব এবং তার দিক নির্ণয় করার জন্য আমাদের আগে যে বিষয়টা আলোচনা করলাম সেটা তোমাদের কাজে লাগবে। এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। তোমরা নবম ও দশম শ্রেণীতে এই বিষয়টি আলোচনা করে এসেছো। আমরা একটু জাস্ট আমরা ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করবো এখন, যে দুটি চার্জকে যখন আমরা কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করি তখন সেখানে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না সেটি আসলে নির্ভর করে তার তড়িৎ বিভবের উপরে। এখন এই তড়িৎ বিভবটি হচ্ছে গিয়ে আমরা যে দুটি চার্জকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে সেখানে আদান দেবে না নেবে সেই বিষয়গুলোই হচ্ছে তড়িৎ বিভব দ্বারা আমাদের নির্ণয় করা হয়। এখন আমরা গাণিতিকভাবে সেই বিষয়টা আলোচনা করব। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটি চার্জ যে অঞ্চল ব্যাপিয়ে তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলটাকে বলা হয় তার তড়িৎ বিভব। এখন আমি এই যে বাইরে থেকে যখন একটি চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, তাহলে এই যে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই কাজ করতে হবে। সেই কাজের পরিমাণ দিয়ে আমি তড়িৎ বিভবটা আমরা পরিমাপ করতে পারি। সেটাকে আমরা লিখতে পারি V ইকুয়াল W/Q0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 কুলম্ব চার্জ, ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটি হচ্ছে আমাদের তড়িৎ বিভব, যাকে V দিয়ে ডিফাইন করা হয়। সেখান থেকে আমরা তড়িৎ বিভবের একক নির্ণয় করতে পারি। তার একক হচ্ছে যে, যেহেতু কাজের একক জুল, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এখানে জুল, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে বিভবের একক আসবে জুল পার কুলম্ব, বা এসআই একক হিসেবে লেখা যায় ভোল্ট। ঠিক আছে? তাহলে আমরা তড়িৎ বিভব আলোচনা করলাম। তারপরে হচ্ছে গিয়ে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদানের কোয়ান্টায়ন বা চার্জ কোয়ান্টাইজেশন বলা হয়। আমরা জানি যে হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট মানের গুণিত, সেটি অবশ্যই হচ্ছে পূর্ণ সংখ্যা গুণিত হবে। সেই চার্জটির ন্যূনতম মানটিকে ধরা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, এবং সেটি অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যা হবে। এই যে কোনো একটি সংখ্যার যে গুণিত, এই বিষয়টাই হচ্ছে আমাদের চার্জের কোয়ান্টায়ন। সেটিকে আমরা লিখতে পারি Q ইকুয়াল NE।
এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর এন হচ্ছে এখানে গুণিতক হিসেবে কার্যক্রম। এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই এন এর মানটি হবে কি পূর্ণ সংখ্যা। এখানে এন এর মান কোনো ভগ্নাংশ মান গ্রহণযোগ্য নয়, মানে এন এর মান 3.5 বা 4.5 এই মানটি এখানে গ্রহণযোগ্য হবে না, এটি অবশ্যই হতে হবে পূর্ণ সংখ্যা। তার মানে এই যে চার্জের সরল গুণিতক কি বলা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। তাহলে তোমরা আদানের কোয়ান্টায়ন বিষয়টিও বুঝতে পারলে। এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গাণিতিক সমস্যাগুলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের ডান পাশে একটি গাণিতিক সমস্যাবলী দেয়া আছে। তাহলে তোমরা দেখেছো যে 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুই কৌণিক বিন্দুতে যথাক্রমে দুটি চার্জ দেওয়া আছে। ত্রিভুজটির তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ত্রিভুজটি অঙ্কন করেছি একটি সমবাহু ত্রিভুজ এ বি সি। এতে আমরা +2 কুলম্ব চার্জ স্থাপন করেছি, বিতে -2 কুলম্ব চার্জ স্থাপন করেছি। এখন প্রশ্ন করেছি সি বিন্দুতে আমাদের প্রাবল্যের মান ও দিক নির্ণয় করার জন্য। তাহলে আমি ছবিটি অঙ্কন করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এই বিন্দুতে চার্জের জন্য এখন আমরা সি বিন্দু প্রাবল্য নির্ণয় করি এই বিন্দুর জন্য। আমরা জানি E1 ইকুয়াল A ইন্টু QY আর স্কোয়ার, যেটি আমাদের প্রাবল্যের সূত্র। এখন আমরা এই বিন্দুর জন্য সেটি প্রয়োগ করব। তাহলে E1 ইকুয়াল 9 × 10⁹ ডি এর মান দেওয়া আছে 2। তাহলে আমরা এখন কে এর মান আমরা জানি 9 × 10⁹, কিউ এর মান হচ্ছে গিয়ে 2 কুলম্ব আর হচ্ছে দূরত্ব, সেটি আমাদের বোর্ডে দেওয়া আছে। তাহলে এটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মানটি পাবো আমরা তাহলে এই চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য সেটি আমরা পেয়ে গেলাম। এখন বি চার্জের জন্য একইভাবে E2 ইকুয়াল এখানে আমরা শুধু চার্জের তার ধনাত্মক মান নিয়ে প্রাবল্য নির্ণয় করেছি, যার দিক আমরা চিত্রে দেখতে পাচ্ছি। E2 এর জন্য যে
এই চার্জের বি চার্জের জন্য সি বিন্দুতে যে প্রাবল্যটি হবে তার দিকটি হচ্ছে গিয়ে অন্তর্মুখী, যেটি হচ্ছে গিয়ে সিবি বরাবর। আর এই চার্জ মানে +2 কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে যে প্রাবল্য তার দিকটি হচ্ছে গিয়ে সিডি বরাবর, যার প্রাবল্যর নাম দিয়েছি আমরা E1। তাহলে যেহেতু এখানে দুটি চার্জ কাজ করছে, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, এখানে লব্ধি প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি লব্ধি প্রাবল্যের জন্য এই ACDকে সমদ্বিখণ্ডিত করে এখানে যে কোণটি উৎপন্ন করেছে 120 ডিগ্রি। তাহলে আমরা এখন ভেক্টরের লব্ধি সূত্র ব্যবহার করে লব্ধি প্রাবল্য নির্ণয় করতে পারি। লব্ধি প্রাবল্য ইকুয়াল E1 স্কয়ার E2 স্কয়ার 2E1 E2 cos থিটা। আমরা জানি এটি হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য নির্ণয় করার সূত্র। তাহলে এই লব্ধি প্রাবল্য নির্ণয় করার জন্য এই সূত্র ব্যবহার করে আমরা এখন চার্জের লব্ধি প্রাবল্য নির্ণয় করব। তাহলে E1 এর মান আমরা পেয়েছিলাম 4.5 10⁹ হোল স্কয়ার। E2 হচ্ছে 4.5 10⁹ হোল স্কয়ার প্লাস 2 E1 4.5 10⁹ 4.5 10⁹ ইন্টু cos 120 ডিগ্রি। তাহলে এই সমীকরণটি আমরা সমাধান করে তার মান নির্ণয় করতে পারি। সেটি যে মানটি আসবে সেটি হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য। সেই লব্ধি প্রাবল্যের মানটি আমাদের আসবে ইকুয়াল (4.5 10⁹ নিউটন পার কুলম্ব। তাহলে এইভাবে আমরা এই লব্ধি প্রাবল্য আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ধরনের অসংখ্য গাণিতিক সমস্যাগুলি তোমাদের টেস্ট পেপারে আছে, তোমরা এটি সমাধান করবে, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন জন্য সেটি খুব কাজে লাগবে। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাগুলি। এরপরে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের তড়িৎ বিভব নির্ণয় করার সূত্র। তোমরা জানো যে তড়িৎ বিভব এই বিষয়টি পদার্থবিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এখন আমরা যে সূত্রটি সমাধান করব সেটি পরীক্ষার সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা মনোযোগ দিয়ে এই সমাধানটি খেয়াল করবে এবং গাণিতিক সমস্যাগুলির জন্য প্রস্তুত হবে। এখন আমরা সমাধান করব বিন্দু আদানের জন্য তড়িৎ বিভব নির্ণয় করার সূত্র। আমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটির সাহায্যে আমরা আমাদের এই তড়িৎ বিভব নির্ণয় করব। আমরা এই থেকে +q চার্জের জন্য বি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব r দূরত্বের ক্ষেত্রে। এখন এই r দূরত্বে যে আমরা ধরে নিচ্ছি এখানে একটি একক ধনাত্মক চার্জ আমরা স্থাপন করেছি। এই একক ধনাত্মক চার্জ আমরা স্থাপন করার ফলে তাহলে
এটি এখানে একটি বল কাজ করবে, যা আমরা কুলম্বের সূত্র থেকে আমরা দেখেছি। এখন এর দিকটি হচ্ছে আমরা ধরে নিচ্ছি বিসি বরাবর। এখন এই চার্জের জন্য আর দূরত্বে বি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য কাজ করবে সেটিকে আমরা লিখতে পারি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রটি তোমরা বুঝতে পারছো যে এখানে বি বিন্দুতে আমাদের একটি প্রাবল্য কাজ করেছে। এখন এই যে বি চার্জ থেকে আমরা এখন তড়িৎ ক্ষেত্রের দিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডিআর, ডিআর দূরত্ব সরিয়ে আমরা ডি বিন্দুতে চার্জটিকে স্থানান্তর করলাম। তাহলে এই যে ডি দূরত্বে নিয়ে আসার জন্য তার যে কাজ সম্পূর্ণ হবে সেই কাজটি হবে ওই তড়িৎ বিভবের সমান। তাহলে আমরা তড়িৎ বিভব সমান লিখতে পারি যে এইখানে যে তড়িৎ যে বল উৎপন্ন হচ্ছে সেই বল এবং চার্জটিকে আমার বি থেকে ডিতে স্থানান্তর করার ফলে তার যে স্বর্ণের রূপাংশ হয়েছে তার গুণফল দিয়ে আমরা এই তড়িৎ বিভবকে আমরা ডিফাইন করতে পারি। তাহলে ডিপি ইকুয়াল লিখতে পারি তার বল ই আর ডি চার্জটিকে ডি বিন্দুতে স্থানান্তর করার ফলে তার স্বর্ণের রূপাংশ আসবে ডি আর cos 180 ডিগ্রি। তাহলে আমরা জানি 180 ডিগ্রির মান হচ্ছে -1 আর ই এর মান হচ্ছে গিয়ে আমরা মানটা বসাতে পারি তাহলে আমরা এই যে সমীকরণটি পেলাম এই সমীকরণটি আমরা এখন পূর্ণাঙ্গ সমাধান করব। আমরা জানি যে অসীমে চার্জ হচ্ছে গিয়ে অসীমের ক্ষেত্রে বিভব হচ্ছে 0, তাই সেই ক্ষেত্রে আমরা ভি আর যখন ইনফিনিটি তখন ভি ইকুয়াল 0 আর যখন আর ইকুয়াল আর তখন ভি ইকুয়াল ভি। এখন এই যে আমরা লিমিটের যে সীমাটি ব্যবহার করলাম এই লিমিটের সীমার মাধ্যমে আমরা এখন একদম সমীকরণটিকে আমরা সমাধান করব ক্যালকুলাসের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে লিমিট ব্যবহার করেছি, আর এর যে লিমিট হচ্ছে ইনফিনিটি টু আর আর বিভবের লিমিট হচ্ছে 0 টু বি। তাহলে এখন আমরা এই বিষয়টিকে ইন্টিগ্রেশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই ক্যালকুলাস ভালো ধারণা আছে। আমরা ক্যালকুলাস ব্যবহার করছি এখন আমরা এই x টু দি পাওয়ার n এর যে সূত্র আছে ক্যালকুলাসে সেই সূত্রটি আমরা ব্যবহার করব। তাহলে x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে সেখানে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1।
কিন্তু তোমরা অবশ্যই জানো যে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এবং তারপরে আমরা কি করেছি তার লিমিটগুলো বসিয়েছি। এই জায়গাটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে। তাহলে এখানে -2 প্লাস 1, তাহলে এখানে মান আসবে -1। এই মাইনাসটা আমরা যদি বাইরে নিয়ে নেই তাহলে হয়ে যাবে প্লাস, আর আর টু দি পাওয়ার -2 প্লাস 1 তাহলে হচ্ছে আর -1। এদিকে আমরা বিপরীতকরণ করলে আসবে 1/r। ভালো করে খেয়াল করো, আমরা -2 প্লাস 1 -1 এটাকে আমরা বিপরীতকরণ করেছি 1/r, আর -2 প্লাস 1 ছিল, -1টাকে আমরা বাইরে নিয়ে -1 প্লাস হয়ে গেল। এখন আমরা জানি যে ক্যালকুলাসের যে নিয়ম আছে সেই নিয়ম অনুপাতে আমরা আপার লিমিট বসাবো, দেন লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা বসাতে পারি তাহলে আমরা কি করলাম আমরা এখানে করলাম যে আমাদের আপার লিমিট ছিল আর, সেই আপার লিমিটটা আমরা এখানে বসিয়েছি, আমাদের এখানে সূত্রের মাইনাস আমরা বসিয়েছি, দেন যে ইনফিনিটিভ ছিল দেন লোয়ার লিমিট আমরা সেটা বসিয়েছি। তাহলে আমরা জানি 1/ইনফিনিটিভের মান হচ্ছে গিয়ে 0, তাহলে এই মানটা আমাদের চলে আসবে 0, শুধু থাকবে 1/r। তাহলে আমরা এই মানটি যদি এখানে বসাই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেটি আমাদের চলে আসে, সেটি হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে উদ্দিষ্ট সমীকরণটি নির্ণয় করা হয়ে গেল, যে আমরা এখন যে বিন্দু চার্জের জন্য আর দূরত্বে যে বিভব সেই বিভবের মানটা আমরা নির্ণয় করেছি। এইভাবে এই সূত্রের মাধ্যমে তোমরা তোমাদের যে বিভবের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেটি তোমরা করবে, এবং তোমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে এই প্রাবল্য আর বিভব এই বিষয়টি খুব বেশি পরীক্ষায় আসে, তাহলে তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি সমীকরণটি একটু আরেকবার তোমাদেরকে এই ইন্টিগ্রেশনের অঙ্কটা আরেকবার দেখিয়ে দিলাম, যে আমরা এখন এখানে এক্স টু দি পাওয়ার এন কে আমরা কি করেছি ইন্টিগ্রেশন করেছি। এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তারপরে আমরা সমাধান করে আমরা কি করেছি আমাদের যে আপার লিমিট বসিয়েছি, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, দেন আমরা লোয়ার লিমিট বসিয়েছি। তারপরে আমরা জানি 1/ইনফিনিটিভের মান হচ্ছে 0, দেন আমরা আমাদের সেই উদ্দিষ্ট সমীকরণটি আমরা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই এই সমীকরণটি মাথায় রাখবে এবং এটি তোমাদের সৃজনশীল প্রশ্ন জন্য খুব কাজে লাগবে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। কুলম্বের সূত্র আলোচনা করেছি, তড়িৎ বলের উপরিপাতন বিষয় নিয়ে আলোচনা করেছি, তারপরে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্যের দিক নিয়ে আলোচনা করেছি, তড়িৎ প্রাবল্যের যে সূত্র আছে সেটি আমরা আলোচনা করেছি। তারপরে তড়িৎ প্রাবল্যের যে গাণিতিক সমস্যাগুলি আছে আমি একটি গাণিতিক সমস্যাগুলি তোমাদের সমাধান করে দিয়েছি। তারপরে হচ্ছে বিভবের যে রাশিমালা বিন্দু চার্জের জন্য সেটি আমি নির্ণয় করে দিয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বিষয়টা ভালো করে বুঝেছো। এখন তোমাদের কাজ, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম ভাষায় এগুলো তোমরা ভালো করে পড়বে, লিখবে, গাণিতিক সমস্যাগুলিগুলো ভাষায় চর্চা করবে, তাহলে আশা করি তোমাদের এই যে অধ্যায়টি আছে তোমাদের জন্য সহজ হবে। তো আমরা আজকে আমাদের লেকচার 1-এর এখানেই আজকে আমরা সমাপ্তি করব। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ভালো থাকো, সকলে বাসায় থেকো, করোনা থেকে দূরে থেকো। আল্লাহ হাফেজ।